বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই কঠিন এবং উদ্বেগজনক বাস্তবতাকে মানিয়ে নিয়ে এই কঠিন এবং প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলছো এবং নিজেদের যে একাডেমিক অ্যাক্টিভিটিসগুলো সেটা অব্যাহত রেখেছো। এই বিশ্বাস, এই প্রতিশ্রুতি ধরে রেখে তারই আলোকে আসলে আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে যে বিগত ক্লাসে আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টারের উপর আলোচনা করেছি। নিয়ন্ত্রণ চ্যাপ্টার হচ্ছে যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পাশাপাশি এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা কার্য হিসেবেও কিন্তু আমরা উল্লেখ করতে পারি। সো কন্ট্রোলিং ইজ ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস অর ফাংশনস অফ টোটাল ম্যানেজারিয়াল প্রসেস। আশা করি আমার যে আগের ক্লাসের সাথে তোমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছো, কম্প্রোমাইজ করেছো এবং সেখান থেকে যে আইডেন্টিফিকেশনসগুলো, যে এসেন্সগুলো তোমরা পেয়েছো, আশা করি সেগুলো তোমাদের মনে আছে। আমি একটু ফিডব্যাকে যাচ্ছি, পেছনে ফিরে যাচ্ছি। তারপরে আজকে আমাদের যে একেবারে সুনির্দিষ্ট আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ বা উপাদান, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, মনে আছে যে দুটো কিংবা তিনটা ঘটনার আমি উল্লেখ করেছিলাম যে খেলার মাঠে রেফারি কি ধরনের আচরণ উনি করে থাকেন বা তার ভূমিকাটা কি ধরনের হয়, কিংবা ক্লাসরুমে শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকাটা কোন প্রকৃতির। পাশাপাশি আমরা তো সবাই কোনো না কোনো পরিবারের সদস্য, কাজে সেই পরিবারে আমাদের বাবা বা মা কোন দায়িত্বটা পালন করে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের ঘটনা বা অভিজ্ঞতাগুলোর কথা আমি উল্লেখ করেছিলাম। অথবা এমনটা হতে পারে যে একটি প্রতিষ্ঠানে, ধরো ব্যাংকের ম্যানেজারের ভূমিকাটা কি, আসলে চূড়ান্তভাবে সুদূরপ্রসারীভাবে উনি কি চান, কর্মী বাহিনীর সাথে কি আচরণ করে, এই বিষয়টা আসলে আমাদের আলোচ্য সূচির সাথে মিলে যায় কিনা তোমরা একটু পরখ করে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা। আশা করি যে তাহলে আবারও সবকিছু কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়ে উঠবে এবং যে বিষয়টা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনারত অবস্থায় আছি সেই বিষয়ে কোনো দ্বন্দ্ব বা সংশয় আমাদের থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টারে আছি, যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত কাজ। এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অনেকগুলো পদক্ষেপ আমরা আলোচনা করেছি। এর আগে দেখেছি যে নিয়ন্ত্রণকে একটা পদ্ধতি বা প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা দেওয়ার মূল কারণটা কেন। আমরা দেখতে পাই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে বা চক্রাকারে বা একটা নিয়মতান্ত্রিক কাঠামোর উপরে প্রতিষ্ঠিত। যে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্তর আছে, অনেকগুলো পদক্ষেপ আছে। মনে আছে সেই পদক্ষেপগুলোর কথা? প্রথমে আদর্শ মান প্রতিষ্ঠা। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, আমাদের স্লাইডেও কিন্তু আমরা প্রদর্শন করছি, তোমরা ফলো করতে পারো। আদর্শ মান প্রতিষ্ঠা, কার্যফল পরিমাপ, তারপরে আদর্শ মানের সাথে সেই কার্যফলের বা পরিমাপকৃত কার্য সম্পাদনের তুলনাকরণ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে বিচ্যুতি বা ব্যবধান নির্ধারণ, অর্থাৎ আমরা আদর্শ মানের সাথে তুলনাপূর্বক যদি কোনো বিচ্যুতি বা পার্থক্য কিংবা ব্যবধান পেয়ে থাকি তাহলে অবশ্যই সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। কেন আদর্শ মান অর্জিত হচ্ছে না, আদর্শ মান অর্জনের ক্ষেত্রে
আমরা কতটা পিছিয়ে আছি বা সেক্ষেত্রে কোনো বিচ্যুতি থাকছে কিনা, বিরাজমান আছে কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখা বা বিশ্লেষণ করা কিন্তু আসলে এই ধাপের কাজ, অর্থাৎ বিচ্যুতি বা ব্যবধান নির্ধারণ, যেটাকে আমরা বলে থাকি যে ডেভিয়েশন আইডেন্টিফিকেশন। এরপরে থাকছে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে কারেক্টিভ মেজার। আমরা কারেক্টিভ মেজার গ্রহণ করব, যার মাধ্যমে ওই যে বিচ্যুতি, ওই যে ব্যবধান, তার আর পুনরাবৃত্তি যেন না হয় সেটা আমরা প্রতিরোধ করব। তো শিক্ষার্থীরা, এই প্রক্রিয়া সম্পর্কে আমরা এর আগেও আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করব। আমরা একটু দেখে নিই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ বা পদক্ষেপগুলো কি কি। ফার্স্টলি তোমরা দেখো স্লাইডের দিকে, আদর্শ মান নিয়ন্ত্রণ, কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। আর সর্বশেষ যে ধাপটা থাকছে সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা, বা যাকে আমরা কারেক্টিভ স্টেপস বা কারেক্টিভ মেজার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এখন আদর্শ মানটা কি? আদর্শ মানটা হচ্ছে প্রত্যাশিত মান, যে মানটা আসলে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, যে মানের উপরে অবস্থান করে একটা প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে, তার যে প্রত্যাশিত জায়গায় সে পৌঁছতে পারে, সেই কাম্য বা অপটিমাম লেভেলটাই কিন্তু আসলে আদর্শ মান। আমরা আমাদের যখন ফলাফল হয়, পরীক্ষার ফলাফল, সেখানেও কিন্তু একটা আদর্শ মান থাকে। যেমন আমরা যদি ধরে থাকি যে একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে বা একটি গার্মেন্টসে কিংবা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে 10 লক্ষ পিস শার্ট উৎপাদনের সক্ষমতা আছে, এবং এই সক্ষমতাটুকু আসলে বাস্তবসম্মত, তাহলে এটাকে আমরা যদি আদর্শ মান ধরে চলি, তাহলে পরবর্তীতে আমরা কি পরিমাপ করব? যে উৎপাদন প্রক্রিয়ার শেষে বা একটা নির্ধারিত মেয়াদের পরে, নির্ধারিত কালান্তে সেই 10 লক্ষ মাত্রায় আমরা উপনীত হয়েছি কি না। আমরা যদি দেখি যে সেই প্রত্যাশিত 10 লক্ষ পিস শার্ট উৎপাদনে প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে বা সক্ষম হয়নি, তাহলে আমরা ধরে নিব যে এখানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি হয়েছে বা প্রতিবন্ধকতা আছে, বা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি আছে, কিংবা ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে কোনো ভারসাম্যহীনতা আছে, বা চূড়ান্ত যে প্রক্রিয়াটা আছে সেখানে কোনো না কোনো শূন্যতা বা কোনো না কোনো ব্যবধান সৃষ্টি হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লক্ষ্যমাত্রার সাথে, এই আদর্শ লক্ষ্যমাত্রার সাথে কার্যফলের তুলনাপূর্বক কেন আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি সেটা চিহ্নিত করা বা উদ্ঘাটন করা, পাশাপাশি চিহ্নিতপূর্বক সেটা বিশ্লেষণ করা। অর্থাৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে কোন কারণে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বা বাস্তবসম্মত হয়নি, কেন আমরা আমাদের প্রত্যাশিত স্তরে পৌঁছতে পারিনি, সে বিষয়টা খতিয়ে দেখা, জাস্টিফাই করা কিন্তু আসলে বিচ্যুতি বা ব্যবধান নির্ণয় ও বিশ্লেষণ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে দেখা যাচ্ছে যে এই ধাপ, বিচ্যুতি বা ব্যবধান নির্ণয়, এই ধাপের মধ্য দিয়ে আমরা কিন্তু আসলে আদর্শ মানের একটা চিত্র খুঁজে পাই, যে আদর্শ মানদণ্ডকে কেন্দ্র করেই কিন্তু আসলে উৎপাদন প্রক্রিয়ার মূল্যায়নটা সুনিশ্চিত করা হয়। তাহলে আদর্শ মান আসলে একটা কাম্য মান, এটাকে আমরা কাম্য মান বা প্রত্যাশিত মানও আমরা বলতে পারি। এটাকে আমরা কাম্য মান বা প্রত্যাশিত মান, যেটাকে বলা হয় অপটিমাম বা এক্সপেক্টেড
লেভেল হিসেবে আখ্যায়িত করতে পারি। আচ্ছা, এবার আসো শিক্ষার্থীরা, সেকেন্ড ধাপে আসি আমরা, কার্যফল পরিমাপ। এখানে আমরা দেখব যে প্রতিষ্ঠান আসলে তার উৎপাদন প্রক্রিয়ায় কি কাজ সম্পাদন করেছে, অর্থাৎ নির্ধারিত মেয়াদান্তে নির্ধারিত সময়ের পরে তার যে কার্যফল, তার যে কার্য সম্পাদন পারফরমেন্স লেভেল, সেটাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। আমরা যা চেয়েছি বা আদর্শ মান অনুযায়ী যে প্রত্যাশা আমাদের ছিল সেটা কতটুকু অর্জিত হয়েছে, এক্ষেত্রে আমরা সেটা পরিমাপ করব। অর্থাৎ এই মুহূর্তে আমাদের পারফর্মড লেভেল বা পারফরমেন্স লেভেলটাকে আসলে আমাদের চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি নিয়ন্ত্রণের পদক্ষেপ বা উপাদান বা বিভিন্ন ধাপ সম্পর্কে। এরপরে আসো আদর্শ মানের সাথে কার্যফলের তুলনাকরণ। যে পর্যায়ে আমরা কার্যফল পরিমাপ করেছি তার পরবর্তী ধাপটা হচ্ছে আসলে একটা তুলনাকরণ বা যেটাকে আমরা কম্পারিজন বলি। এক্ষেত্রে আমার যে পূর্বনির্ধারিত মানদণ্ড, আমার যে এক্সপেক্টেড লেভেল ছিল তার সাথে আমার যে অ্যাচিভড লেভেল, অর্থাৎ যে কাজটা আমি সম্পাদন করেছি, এই দুটোর একটা পারস্পরিক বা সমান্তরাল তুলনাকরণ আমরা সম্পাদন করি। কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে মান অনুযায়ী কাজ হয়েছে কি হয়নি। এরপরের ধাপটা হচ্ছে ওই যথারীতি আমরা বিচ্যুতি নির্ণয় করব, অর্থাৎ আদর্শ মানদণ্ডকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করে আমার অর্জিত অবস্থানের সঙ্গতিপূর্ণ অবস্থানটা আমাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে যাচাই করে দেখব যে আসলে দুটো বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য বা ব্যবধান আছে কিনা। যদি ব্যবধান থাকে তাহলে সেই ব্যবধানের কারণ কি, সেই বিচ্যুতির কারণ কি, সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে না পারার ক্ষেত্রে কি কি ব্যর্থতা বা দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা আছে, সেই বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কিন্তু এই পর্যায়ের কাজ। পাশাপাশি বিষয়টাকে আমাদেরকে গভীরভাবে বিবেচনায় আনতে হবে যে কেন এই সীমাবদ্ধতা, কেন এই ব্যবধান, এর পেছনে কি কি কারণ আছে। সেগুলো যখন মূল্যায়ন হয়ে যাবে, সেই সীমাবদ্ধতার বিষয়গুলো কিন্তু যখন আমরা যথার্থভাবে বিশ্লেষণ করব, তখন কিন্তু আমরা দিক নির্দেশনা পেয়ে যাব। আমরা দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করব যে আমাদের পরবর্তীতে কি করণীয়। কেননা এই করণীয়টা যদি এই পর্যায়ে আমরা চিহ্নিত করতে না পারি বা করণীয়র ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে এই ভুলের, এই সমস্যাগুলোর আবারও পুনরাবৃত্তি হবে, যেটা মোটেও কাঙ্ক্ষিত হবে না, যেটা মোটেও বাঞ্ছনীয় হবে না। অর্থাৎ এই ব্যবধানগুলো বিশ্লেষণপূর্বক আমাদেরকে সঠিক সংশোধনমূলক ব্যবস্থা বা কারেক্টিভ মেজার্স গ্রহণ করতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান পরবর্তীতে আবারও সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তার লক্ষ্য পথে দক্ষতার সাথে, যোগ্যতার সাথে অগ্রসর হতে সক্ষম হবে। তো সংশোধনমূলক ব্যবস্থার মধ্যে অনেক ধরনের হতে পারে। এখানে অনেক সংখ্যাত্মক বিশ্লেষণধর্মী পদক্ষেপ হতে পারে, এখানে গঠনমূলক হতে পারে, এখানে অনেক আপেক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। মোট কথা, যে গঠনমূলক সিদ্ধান্তগুলো গ্রহণ করব সেগুলো আমাদেরকে পরবর্তী পরিকল্পনা গ্রহণে সর্বোত্তম সাহায্য করবে এবং আমাদের বিদ্যমান ভুল ত্রুটিগুলো দূরীকরণে আমাদেরকে সহযোগিতা করবে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে নিয়ন্ত্রণের পদক্ষেপ বা ধাপগুলো সম্পর্কে। আশা করি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে এই ধাপগুলোর একটা সরাসরি বা প্রত্যক্ষ যোগসূত্র আছে, যেটা আমরা সবাই ধরতে পেরেছি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং
একটি তাৎপর্যপূর্ণ বিষয়ও বটে, সেটা নিয়ে আলোকপাত করব। দেখো, স্লাইডে এসেছে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলসমূহ। কি কি কন্ট্রোলিং প্রসিডিউর আছে, হোয়াট আর দ্য কন্ট্রোলিং প্রসেসেস ইন টার্মস অফ এস্টাবলিশিং এ সাকসেসফুল কন্ট্রোলিং প্রসেস। অর্থাৎ কি কি পদক্ষেপ, কি কি পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই নিয়ন্ত্রণের কৌশলগুলো নিয়ে আমরা এখন আলোচনা শুরু করি। প্রথমে দেখো আসছে বাজেট। আচ্ছা, বাজেট সম্পর্কে কিন্তু আমরা সবাই অবহিত, তাই না? আচ্ছা, আমাদের দেশেও নির্ধারিত অর্থ বছরের পরে, ঠিক আছে, জুন জুলাইয়ের দিকে আমাদের সংসদে কিন্তু বাজেট উত্থাপিত হয়, তাই না? সেই বাজেট পাশ হয়, সেই বাজেট নিয়ে আলোচনা হয়, সেই বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। তো তাহলে এই বাজেট কথাটা কিন্তু আমরা অনেকবার শুনেছি এবং আমরা যথেষ্ট ওয়াকিবহাল। তো এই বাজেটটা কি? সাধারণ দৃষ্টিতে আমরা সবাই যেটা জানি যে এখানে আয় ও ব্যয়ের মধ্যে একটা পারস্পরিক অবস্থান এখানে দেখানো হয় বা সমান্তরাল অবস্থান তুলে ধরা হয়। অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য, আমরা রাষ্ট্রীয় বাজেটের কথাই বলছি, যেটা সংসদে পাশ হয়, যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য কি কি ব্যয় হয়, কোন কোন খাতে ব্যয় হয়, কোন কোন খাতে ব্যয় করাটা উন্নয়নের জন্য প্রয়োজন, পাশাপাশি এই ব্যয় নির্বাহ করার জন্য আয়ের উৎসগুলো কি কি, অর্থাৎ কোন কোন খাত থেকে, কোন কোন উৎস থেকে আয় অর্জিত হয়, সেগুলো চিহ্নিত করে পারস্পরিক একটা অবস্থান, সহ অবস্থান তুলে ধরাটাই কিন্তু বাজেটের অন্যতম উদ্দেশ্য। তাহলে বাজেট হচ্ছে এক ধরনের আর্থিক পরিকল্পনা, ঠিক আছে? আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং বলতে পারি, যার মধ্য দিয়ে আসলে একটি রাষ্ট্রের, একটি প্রতিষ্ঠানের, একটি সংগঠনের কিংবা একটি পরিবারের আয় ব্যয়ের পারস্পরিক অবস্থান, তুলনামূলক অবস্থান, সহ অবস্থান ইত্যাদি আমরা সহজেই ধরতে পারি বা অনুমান করতে পারি। তো এই বাজেট আসলে নিয়ন্ত্রণের একটা অন্যতম হাতিয়ার হতে পারে। এই বাজেটকে যখন আমরা যাচাই করব, আমরা বিশ্লেষণ করব, তাহলে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে আসলে আমাদের আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি আছে কিনা, আয়ের সাথে ব্যয়ের কোনো ব্যবধান আছে কিনা, আমাদের ব্যয়ের খাতগুলো এবং আয়ের খাতগুলোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা। যদি আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে ত্রুটি বা বিচ্যুতি থেকে যাচ্ছে। তো এই ত্রুটি বা বিচ্যুতি কিংবা সহনীয় অবস্থান আমরা যেটাই বলি না কেন, সেটা চিহ্নিত করার ক্ষেত্রে বাজেট কিন্তু আমাদেরকে সাহায্য করবে। শিক্ষার্থীরা, তাহলে বাজেটকে আমরা একটি আর্থিক পরিকল্পনা বলতে পারি, যার অন্যতম উদ্দেশ্য আয় এবং ব্যয়ের একটা সুনির্দিষ্ট, সুবিন্যস্ত, অর্থাৎ এক্সটেন্সিভ বা যেটাকে বলা হয় কম্প্রেহেন্সিভ বা ডিটেলস একটা অবস্থান বা চিত্র তুলে ধরা। এরপরে আসো সংখ্যাত্মক উপত্য বিশ্লেষণ। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানকে বা একটা সংগঠনকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। এগুলোর যদি আমরা সংখ্যাত্মক ডাটা বা ইনফরমেশন সংগ্রহ করি এবং সেগুলো যদি মূল্যায়ন করি, যাচাই বাছাই করি, তাহলে কিন্তু আসলে আমাদের আদর্শ মান থেকে আমরা কতটা দূরে আছি বা আদর্শ মানের সাথে আমরা সঙ্গতি রেখে এগুতে পারছি কিনা, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কাজেই সংখ্যাত্মক উপাত্ত বা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন কালেকশনের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা সঠিক নিয়ন্ত্রণের পথ খুঁজে পেতে পারি। সো কোয়ান্টিটেটিভ মেথড ইজ ওয়ান অফ দ্য significant way to have the guidelines in regarding establishment of a successful controlling process. এরপরে আসুন বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ।
একটি প্রতিষ্ঠান সবসময় চায় তার অবস্থানটা চিহ্নিত করতে এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগগুলো আছে, বিভিন্ন স্তরগুলো আছে, সেই স্তরগুলো সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রতিবেদন উপস্থাপন করে। সংখ্যাত্মক হতে পারে, গুণগত হতে পারে, গ্রাফিক্যাল হতে পারে, ঠিক আছে, তুলনামূলক হতে পারে, বিশেষায়িত হতে পারে, বিভিন্ন ধরনের প্রতিবেদন তারা তৈরি করে এবং সেটা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। তাহলে এই বিশেষ প্রতিবেদনগুলো মূল্যায়নের মাধ্যমে বা উপস্থাপনের মাধ্যমেও কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠান কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার এক্সিস্টিং যে স্ট্যাটাস বা কন্ডিশনটা আমরা ধরে ফেলতে পারি। থ্রু অ্যানালাইজিং দ্য স্পেশাল রিপোর্টস, বিশেষ প্রতিবেদনকে আমরা ইংরেজিতে কি বলতে পারি শিক্ষার্থীরা? স্পেশাল রিপোর্ট। বা স্পেশাল যে আমরা ম্যানুস্ক্রিপ্টগুলো তৈরি করি, কম্পোজিশনগুলো আমাদের হাতে আসে, ড্রাফটগুলো আমরা হাতে আসে, সেটাকে আমরা প্রতিবেদন হিসেবে বলছি। এগুলোকে আদ্যপান্ত বিশ্লেষণ করে, এ টু জেড বিশ্লেষণ করে আমরা আসলে বুঝতে পারি প্রতিষ্ঠানের সঠিক অবস্থান, তার যে প্রকৃত চিত্র সেটা ধরতে পারি। এরপরে দেখো ব্যক্তিগত পর্যবেক্ষণ। প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ বিভিন্নভাবে, আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে, ফর্মালি কিংবা ইনফর্মালি প্রতিষ্ঠানের কর্মী বাহিনীদের অবস্থান বা কার্যমান বা তাদের যে গতি প্রকৃতি সেটাকে পর্যবেক্ষণ করতে পারে, সেটাকে অবজারভেশনের আওতায় নিয়ে আসতে পারে। তো সেজন্য কখনো আনুষ্ঠানিক পদ্ধতি গ্রহণ করা হয়, কখনো ইনফর্মালি বা অনানুষ্ঠানিক বা একটু ঘরোয়া মেজাজে কিংবা একটু সিক্রেসির সাথে, গোপনীয়তার সাথে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্য দিয়েও আসলে অনেক কিছু, অনেক সমস্যা, অনেক ইতিবাচক দিকও কিন্তু সামনে আসতে পারে। নিয়ন্ত্রণের উদ্দেশ্য কিন্তু শুধু নেতিবাচক দিকগুলোকে চিহ্নিত করা না শিক্ষার্থীরা, আমি বলছি এখানে একটা আপেক্ষিক অবস্থান তুলে ধরা, যার মধ্যে নেগেটিভ কিংবা পজিটিভ উভয় ধরনের উপাদানই কিন্তু থাকতে পারে। যদি নিয়ন্ত্রণের বাস্তবতা এমন হয় যে প্রত্যাশিত মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, কার্য সম্পাদন করতে পারছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক বা গঠনমূলক একটা প্রতিচ্ছবি বা রিফ্লেকশন খুঁজে পাই, যেটা পরবর্তীতে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে উৎসাহ ব্যঞ্জক বা একটা প্রেরণামূলক অনুষঙ্গ হিসেবে কাজ করতে পারে। তাহলে আমাদের পজিটিভ ফাইন্ডিংসও হতে পারে, আমাদের নেগেটিভ ফাইন্ডিংসও হতে পারে। তো আমরা ছিলাম আসলে ব্যক্তিগত পর্যবেক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টের বিভিন্ন স্তরের যারা দায়িত্বশীল পক্ষ আছে তারা কর্মী বাহিনীর অবস্থান, আচার আচরণ, গতি প্রকৃতি, তাদের যে দায়িত্ববোধ, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে অভ্যাস, তাদের যে প্রবণতা, তাদের যে কার্য সম্পাদনের গতি প্রকৃতি মান ইত্যাদি ফর্মালি কিংবা ইনফর্মালি পর্যবেক্ষণ করে অনেক সিদ্ধান্ত হাতে নিতে পারে এবং অনেক বিষয় সম্পর্কে আসলে স্পষ্ট ধারণা পেতে পারে। তাহলে পার্সোনাল অবজারভেশনের মধ্যে দিয়েও আসলে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের সুযোগ গড়ে ওঠে। এরপরে আসো অভ্যন্তরীণ নিরীক্ষা। নিরীক্ষা কথাটা হচ্ছে যে অডিটিং আমরা যাকে বলা হয়। আমরা জানি যে প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলোর একটা দায়বদ্ধতা থাকা উচিত, অর্থাৎ বাজেট অনুযায়ী আয় ব্যয়গুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা এবং এখানে কোনো আর্থিক অপচয় আছে কিনা, অন্য কোনো ধরনের আর্থিক অসঙ্গতি আছে কিনা, সেই বিষয়টা চিহ্নিত করা কিন্তু আসলে অডিটিংয়ের কাজ। এটি একটি গুরুত্বপূর্ণ মেকানিজম বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যার মধ্য দিয়ে আসলে খুব সূক্ষ্মভাবে আর্থিক বিবরণীসমূহ, আর্থিক বাস্তবতাসমূহ, আয় ব্যয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করে এর মধ্যে কোনো
শূন্যতা বা ব্যবধান আছে কিনা সেটা ধরার চেষ্টা করা হয়। তো অডিটিং এমন একটি কার্যকর মাধ্যম যার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম, আর্থিক শৃঙ্খলাহীনতা কিন্তু সহজেই চোখে পড়ে শিক্ষার্থীরা। আমরা অডিটিংয়ের কথা শুনিনি, বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু অডিট হয়। অডিটটা হয় নির্ধারিত মেয়াদান্তে। অডিটের জন্য একটা নির্ধারিত কর্তৃপক্ষ আছে, তারা এসে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো আসলে সঠিক পথে প্রবাহিত হচ্ছে কিনা, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য আছে কিনা, আর্থিক অপচয় হয়েছে কিনা, আর্থিকভাবে কোনো দুর্নীতির সৃষ্টি হয়েছে কিনা, আর্থিক কারচুপি আছে কিনা, এই বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করা আসলে অডিটিংয়ের কাজ। কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা মেকানিজম হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, বা ব্যবস্থাপনা প্রশাসন এটাকে ব্যবহার করে থাকে এবং সহজেই এখানে প্রতিষ্ঠানের আর্থিক সম্পদগুলোকে অক্ষুণ্ণ বা সমুন্নত রাখা যায়। এরপরে আসো শিক্ষার্থীরা ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। আমরা জানি যে একটি প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল নিয়ে আসলে অগ্রসর হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা কিন্তু এক হয় না। তো ব্রেক ইভেন একটি সার্বজনীন অবস্থান যেখানে প্রতিষ্ঠান আসলে ঝুঁকিমুক্ত থাকার চেষ্টা করে। এটি সমচ্ছেদ বিন্দু হিসেবেও আখ্যায়িত হয়ে থাকে, অর্থাৎ দুটো বিন্দু, দুটো রেখা এখানে কিন্তু পরস্পর ছেদ করে। সেই ছেদ বিন্দুতেই কিন্তু একটা সাধারণ বিন্দু বা সমচ্ছেদ বিন্দু প্রতিষ্ঠিত হয়, বা একটা সাধারণ সংযোগ প্রতিষ্ঠিত হয়। যখন দুটো রেখা একটি বিন্দুতে উপনীত হয়, সেই কমন বিন্দুটাকেই আসলে আমরা সমচ্ছেদ বিন্দু বলি, যেখানে পারস্পরিক সংযোগ ঘটে। তাহলে এই সাধারণ বিন্দুটার কি অর্থ দাঁড়ায়? এই সাধারণ বিন্দুর দ্বারা আসলে আমরা কি বুঝে থাকি? এই সাধারণ বিন্দু আসলে সেটি নির্দেশ করে যেখানে প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ অবস্থানের উপরে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠান ক্ষতির দিকেও থাকে না, প্রতিষ্ঠান লাভের দিকেও থাকে না, সহ অবস্থানে থাকে, একটি অটুট অবস্থানের মধ্যে থাকে। অর্থাৎ যখন একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় একটি বিন্দুতে অবস্থান করে, তখনই কিন্তু সমচ্ছেদ বাস্তবতা তৈরি হয়। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু দ্বারা বা ব্রেক ইভেন্ট অ্যানালাইসিসের দ্বারা আমরা আয় ব্যয়ের একটি ভারসাম্যপূর্ণ অবস্থান দেখি, যেখানে আয় এবং ব্যয়ের মধ্যে একটি যৌক্তিক বা একটি সহ অবস্থান, একটি ভারসাম্যপূর্ণ অবস্থান থাকে। এই ব্রেক ইভেন্ট পয়েন্টের ওপরে যদি আমরা অবস্থান করি গ্রাফিক্যালি, রৈখিকভাবে যদি আমাদের অবস্থানটা এই ব্রেক ইভেন্ট পয়েন্টের উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিব? আমরা যদি ব্রেক ইভেন্টের ওপরে আমাদের বিক্রয়টা চলে যায়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের মুনাফা বা প্রফিট হয়েছে। এই ব্রেক ইভেন্ট পয়েন্টের উপরে যতটা আমরা অগ্রসর হব বা ঊর্ধ্বগামী হব, আমাদের মুনাফার মাত্রা ততটাই বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনটা হয়ে যাবে। আর যদি এই ব্রেক ইভেন্ট পয়েন্টের নিচে আমাদের সেলস হয়, অর্থাৎ বিক্রয়টা নেমে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, বা ক্রমেই কিন্তু আমরা ক্ষতির দিকে অগ্রসর হচ্ছি। শিক্ষার্থীরা, সরি ফর দ্য ইন্টারাপশন। আশা করি সকালে তোমরা সমস্ত আড়ষ্টতা থেকে, সমস্ত জড়তা থেকে বের হয়ে আমার সাথে আছো, আমার সাথে সময় দিচ্ছ। আমরা যথারীতি আছি নিয়ন্ত্রণের পদক্ষেপ এবং নিয়ন্ত্রণের কৌশলগুলো নিয়ে আলোচনায়। আমরা এই মুহূর্তে আলোচনা করছি নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কৌশল বা পদ্ধতিগুলো নিয়ে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ব্রেক ইভেন অ্যানালাইসিস। তাহলে একটা কথায় যদি আমরা বিষয়টাকে পরিষ্কার করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ব্রেক ইভেন্ট হচ্ছে সেই সার্বজনীন অবস্থান বা পয়েন্ট বা অন্তর্চ্ছেদ বাস্তবতা,
যেখানে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় এবং যে পয়েন্টের ওপরে বিক্রয় থাকলে বা বিক্রয় যদি অবস্থান করে তাহলে মুনাফা অর্জিত হয় এবং যে পয়েন্টের নিচে আসলে বিক্রয় যদি নেমে আসে তাহলে আমাদের ক্ষতি চিহ্নিত হয় বা আমরা ক্ষতির দিকে অগ্রসর হই। তাহলে আশা করি ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আর কোনো আমাদের সমস্যা নাই। শিক্ষার্থীরা, ব্রেক ইভেন হচ্ছে একটা সংযোগ স্থল যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয়, যেই বিন্দুর উপরে, যেই সাধারণ বিন্দুর ওপরে বিক্রয় সাধিত হলে মুনাফা অর্জিত হয় এবং যেই বিন্দুর নিচে বিক্রয় নেমে গেলে আমাদের ক্ষতি হয়ে থাকে বা আমরা ক্ষতির মধ্যে পড়ি। তাহলে এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, বিক্রয়ের অবস্থান, আয় ব্যয়ের পারস্পরিক অবস্থান বা তাদের মধ্যে একটি সম্পর্ক কিন্তু ধরতে পারি। অর্থাৎ আমাদের উৎপাদনশীলতার দক্ষতা, আমাদের বিক্রয় দক্ষতা, আমাদের আয় এবং ব্যয় পরিচালনার দক্ষতা সম্পর্কে কিন্তু আমরা সঠিক ধারণা পেতে পারি এবং তারই ভিত্তিতে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেটা পরবর্তী পরিকল্পনার জন্য একটি সহায়ক উপাদান হিসেবে কাজ করবে। এরপরে আসো শিক্ষার্থীরা, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী কিন্তু প্রস্তুত করে। তারা ব্যালেন্স শিট করে, তারা ইনকাম স্টেটমেন্ট করে, তারা ইনভেন্টরি অ্যানালাইসিস স্টেটমেন্ট করে, তাই না? মজুদ মালের যে বিশ্লেষণ বিবরণী করে থাকে, আয় ব্যয় হিসাব করে থাকে। এই বিভিন্ন ধরনের হিসাব বিবরণী বা বিক্রয় হিসাব বিবরণী, ক্রয় হিসাব বিবরণী, তাই না, মজুদ মালের হিসাব বিবরণী, এই বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে যাচাই বাছাই করে কিন্তু প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে তার উৎপাদনশীলতা বা তার চলমানতায় কোনো বাধা আছে কি না। তাহলে এই গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণীসমূহ অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট সমূহ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বা মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই আয় ব্যয় বিশ্লেষণ বা আমাদের বিক্রয় বিশ্লেষণ, ক্রয় বিশ্লেষণ, বাজারজাতকরণ কৌশল বিশ্লেষণ, আচ্ছা মজুদ মাল বিশ্লেষণ, এগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা কিন্তু দিয়ে থাকে, যেগুলো আমাদের বর্তমান অবস্থান তুলে ধরতে আমাদেরকে সাহায্য করে এবং আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করে। এরপরে শিক্ষার্থীরা আমরা আসি হচ্ছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। আচ্ছা ঠিক আছে, এটা একটি সার্বজনীন কৌশল, এটা সমন্বিতভাবে করা হয়। আমরা গ্যান চার্টে আসি। গ্যান চার্টটা কি? আমরা এফডব্লিউ টেলরের কথা শুনেছি, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে জনক, তার যে সহকর্মী এইচ.এল. গান্ট, ওনার নাম অনুযায়ী একটি চার্ট তৈরি করা হয়, সেটাকে আমরা আসলে গ্যান চার্ট বলে থাকি। তো গ্যান চার্ট হচ্ছে একটা তালিকা। সেই তালিকাতে আসলে কি হয়ে থাকে শিক্ষার্থীরা? আমরা জানি যে সেই তালিকার মধ্যে একটা ধারাবাহিক তথ্য আমরা সন্নিবেশ করি। কি তথ্য? সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো সম্পাদনের সময়, অর্থাৎ এক্ষেত্রে আমরা সময় নিরীক্ষণকে মূল্যায়ন করি, ঠিক আছে? টাইম অডিটিংকে আমরা গুরুত্ব দিয়ে থাকি গ্যান চার্টের ক্ষেত্রে। তাহলে গ্যান চার্ট হচ্ছে এমন একটি তালিকা বা এমন একটি সারণী যেখানে প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে সেই কাজগুলো শুরু এবং শেষের সময়গুলোকে চিহ্নিত করা হয় এবং এক্ষেত্রে কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলো কিভাবে সম্পাদিত হচ্ছে, অর্থাৎ আবারও আমি বলছি যে প্রতিষ্ঠানের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো শুরু এবং শেষের সময়টা উল্লেখপূর্বক এই গ্যান চার্টটা তৈরি করা হয়। এই গ্যান চার্টের মধ্য দিয়ে আসলে সময় নিরীক্ষণ করা হয় এবং বোঝার চেষ্টা করা হয় যে প্রতিষ্ঠানের কাজগুলো কিভাবে সময় অনুযায়ী সম্পাদিত হচ্ছে, গুরুত্ব অনুযায়ী সম্পাদিত হচ্ছে, কাজগুলো তার প্রকৃতি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কি না, সেগুলোকে মূল্যায়ন করা হয় আসলে গ্যান চার্টের মাধ্যমে। কাজেই
শব্দটা আমাদের কাছে নতুন হলেও কিন্তু আসলে তোমরা একটু সহজভাবে গ্রহণ করার চেষ্টা করো যে জ্ঞান চার্ট আসলে নতুন কিছু না। জ্ঞান চার্ট হচ্ছে শিক্ষার্থীরা একটি তালিকা বা একটি সারণী বা একটি সেই চার্ট যেই চার্টে প্রতিষ্ঠানের কাজগুলোর শুরু এবং শেষের সময়গুলো ধারাবাহিকভাবে চিহ্নিত করা হয় এবং এই চার্টের মধ্য দিয়ে আসলে প্রতিষ্ঠানে কার্যসমূহ মূল্যায়ন করা হয় বা পর্যবেক্ষণ করা হয়। কাজগুলো নিয়মমাফিক সময় অনুযায়ী সম্পাদিত হচ্ছে কিনা, প্রয়োজনে আমরা এখানে গুরুত্বপূর্ণ কাজগুলো বিভিন্ন কালির মাধ্যমে চিহ্নিত করতে পারি বা যে কাজগুলোকে সম্পাদিত হয়েছে সেগুলোকে একটি কালিতে চিহ্নিত করতে পারি, যে কাজগুলো সম্ভাব্য বা সামনে করতে হবে সেগুলোকে আরেকটি কালির দ্বারা চিহ্নিত করতে পারি, অর্থাৎ কাজগুলোকে আমরা নোট করতে পারি। এর মধ্য দিয়ে সমস্ত কাজগুলোকে আমরা একটি ছকের মধ্যে আনি সময় অনুযায়ী, অর্থাৎ সময়টা হবে কাজ শুরু এবং শেষ, তার মধ্য দিয়ে আসলে আমরা কার্যমানটাকে মূল্যায়ন করতে পারি। এরপরে আসো শিক্ষার্থীরা পার্ট। পার্টকে আমরা আসলে কি বলি? পার্টকে বলা হয় PERT। এই পার্ট এটা হচ্ছে একটি টেকনিক। এই টেকনিকের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা কৌশল অবলম্বন করা হচ্ছে। এটা অনেকটা জ্ঞান চার্টের মতোই, কিন্তু জ্ঞান চার্টের পাশাপাশি এখানে একটি সংকট পথ বা ক্রিটিক্যাল পাথ আমরা চিহ্নিত করে থাকি। আচ্ছা, এখন আমরা আসি যে পার্টের অর্থটা কি। প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আবারও আমি বলছি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, সেটাই হচ্ছে পার্ট। তাহলে নামটা শুনে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে প্রোগ্রাম বলতে এখানে আমরা কাজ বোঝাচ্ছি, তো সেই কাজগুলোকে আমরা রিভিউ করব, আমরা পুনর্মূল্যায়ন করব একটি সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে কৌশলটাই আমরা আলোচনায় আনি। তাহলে পার্টের মাধ্যমেও আসলে প্রতিষ্ঠানের যে কার্যসমূহ সেগুলোকে সুনির্দিষ্টকরণ করা হয় সময়ের ভিত্তিতে। জ্ঞান চার্টের মাধ্যমে আমরা যেমন সময়ের ভিত্তিতে কাজগুলোকে চিহ্নিত করেছিলাম, আমরা পার্টেও কিন্তু সেইভাবেই করব, যে সময় অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলোকে ক্লাসিফাই করা, সেগুলোকে আলাদা করা, সেগুলোকে চিহ্নিত করা। অর্থাৎ এখানে টাইম শিডিউল থাকছে, টাইম শিডিউলের মধ্যে যেটা থাকছে কাজটি শুরুর সময় এবং কাজটি শেষের সময়। এক্ষেত্রে যেটা করা হচ্ছে আবার ভিন্নভাবে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে কাজগুলো অতিশয় গুরুত্বপূর্ণ বা অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় বা চলমান থাকে বা বিরামহীনভাবে করতে হয়, যে কাজগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয় তার একটি নেতিবাচক প্রভাব প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের উপরে পড়ে, সেই কাজগুলোকে চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে গ্যান্টের সাথে পার্টের পার্থক্যটা কি? গ্যান্টে আমরা একটি চার্ট তৈরি করেছিলাম সময় অনুযায়ী, আর পার্টে কি করা হচ্ছে যে সময় অনুযায়ী কাজগুলোকে আমরা চিহ্নিত করছি, ভালো কথা, কিন্তু পাশাপাশি আমরা যে কাজগুলো অধিকতর গুরুত্বপূর্ণ, যে কাজগুলো কন্টিনিউয়াস প্রসেসে করতে হয়, অর্থাৎ বিরামহীনভাবে করতে হয়, ওতপ্রোতভাবে করতে হয়, প্রত্যক্ষভাবে করতে হয়, এই কাজগুলোকে একটু বিশেষভাবে ফোকাস করতে হবে। সেই কাজগুলোকে স্পেশালি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে পার্থক্যটা ধরা গেছে গ্যান্টের সাথে পার্টের। পার্ট হচ্ছে সেই রিভিউ টেকনিক যেখানে আমরা প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, যে কাজগুলো অতিশয় গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং যেগুলো কন্টিনিউয়াস ভাবে চলমান ভাবে করতে হয়, সেই কাজগুলোকে একটু আলাদাভাবে চিহ্নিত করব এবং অতঃপর মোটা দাগের মাধ্যমে এই কাজের প্রকৃতিগুলোকে আমরা কি করব? আমরা মার্ক করব বা নোট করব। নোট করার মাধ্যমে আমরা একটা পথ বা একটা রেখাচিত্রকে আমরা আবিষ্কার করব, যেটাকে ক্রিটিক্যাল পাথ বলা হয়। কি বলা হচ্ছে? ক্রিটিক্যাল পাথ।
সংকট পদ। আমরা জ্ঞানটে কিন্তু আসলে সংকট পথ তৈরি করিনি, মনে আছে তোমাদের? জ্ঞানটে যেটা করেছিলাম সময় অনুযায়ী কাজগুলোকে আলাদা করেছিলাম, টাইম শিডিউল দিয়েছিলাম, ওভারঅল আমরা মনিটরিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম কাজগুলো কিভাবে সম্পাদিত হয়। পার্টেও কিন্তু আমরা সেই কাজটাই করব, যে টাইম শিডিউল আমরা তৈরি করেছি, পাশাপাশি এখানে যে বিশেষায়িত কাজগুলো, সেই বিশেষায়িত কাজগুলোকে আমরা চিহ্নিত করব এবং যে কাজগুলোর সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ওতপ্রোতভাবে জড়িত এবং ওই গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটি রেখাচিত্রের মাধ্যমে আমরা পৃথক করার বা সেটাকে স্বতন্ত্র করার চেষ্টা করব। এই চিহ্নিতকরণের যে পথটা তৈরি হবে সেটাকে আমরা সংকট পথ বা এটাকে ক্রিটিক্যাল পাথ বলে থাকছি। তাহলে এই ক্রিটিক্যাল পাথটা কিন্তু আমাদেরকে সজাগ রাখবে, আমাদেরকে সচেতন রাখবে, আমাদেরকে কিন্তু অনেক বেশি অ্যালার্ট রাখবে বা আমরা অনেক বেশি দায়িত্বশীল হব ওই কাজগুলোর প্রতি। কেন? ওই সংকট পাথ কিন্তু ওই কাজগুলোর উপরেই বারবার নির্দেশনা দেবে। তাহলে এক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ হচ্ছে কি, যে ওই বিশেষায়িত কাজগুলোর একটি একটি স্বতন্ত্র বা একটি সুনির্দিষ্ট রেখাচিত্র। ঠিক আছে? যে রেখাচিত্রের মধ্য দিয়ে আসলে আমরা একটি পথ পাব, আমরা একটা স্ট্রেট লাইনও পেতে পারি, আমরা একটু কার্ভ পেতে পারি, বা অর্থাৎ আমরা একটা দিক নির্দেশনা পাব, আমরা একটা ছক পাব, যার মধ্য দিয়ে আমরা ওই কাজগুলোকে, কোন কাজগুলো, যে কাজগুলো অতিশয় গুরুত্বপূর্ণ, সেই কাজগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেই কাজগুলোর প্রতি আমরা বিশেষভাবে মনোযোগী হতে পারবো, দায়িত্বশীল হতে পারবো। কেননা আমরা শুরু থেকে বারবারই বলছি যে এই কাজগুলো যদি সম্পাদিত না হয় সেটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথে একটি বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যেটা কোনোভাবেই আসলে প্রত্যাশিত বা বাঞ্ছনীয় নয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেকেই এই দুটো বিষয় গুলিয়ে ফেলি, বিশেষ করে জ্ঞান চার্ট এবং পার্টের ক্ষেত্রে। তো তোমাদের জন্য আবারও আমি অবহিত করছি, জ্ঞান চার্ট আর পার্ট তেমন কিছু না। এখানে সময় নিরীক্ষণ করা হয়। জ্ঞান চার্টের মধ্যে আসলে প্রতিষ্ঠানের সবগুলো কাজের একটা সময়সূচি দাঁড় করানো হয়। সময়সূচির মধ্যে কি থাকে? শুরুর সময় এবং শেষের সময়। এবং পার্টের মধ্যে দিয়ে যেটা করা হয়, যে কার্যসূচি সময়সূচি তো নির্ধারণ করা হয়, পাশাপাশি প্রতিষ্ঠানের অতিশয় চলমান বেগমান কাজগুলোকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে একটি পথের মাধ্যমে চিহ্নিত করা হয়, যে পথটাকে আমরা সংকট পথ বা ক্রিটিক্যাল পাথ হিসেবে বিবেচনা করি। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় শিক্ষার্থীরা, যে ক্রিটিক্যাল পাথটা কি, আশা করি এক্ষেত্রে আমরা মোটেও কিন্তু আসলে বিচলিত হব না। আমরা ঠিক সহজভাবেই বলবো, ক্রিটিক্যাল পাথ হচ্ছে সেই পথ যেখানে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো, যেগুলো অবিরামভাবে চলে, যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে এগিয়ে যায়, সেই কাজগুলোকে আমরা খুঁজে পাই এবং সেগুলোর উপরে আমাদের নিষ্ঠা, আমাদের মনোসংযোগ, আমাদের কনসেন্ট্রেশন আমরা দিতে পারি। ফলাফলে যেটা হয়, যে ওই কাজগুলোর যে শতভাগ মান বা প্রত্যাশিত মানটা নিশ্চিত হয়। আচ্ছা শিক্ষার্থীরা, আচ্ছা এর বাইরেও আমরা আরো কিন্তু কিছু কৌশল নিয়ে আলোচনা করতে পারি, যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে তোমরা ধরে নিতে পারো। যেমন ধরো তিরস্কার। আমরা যদি প্রতিষ্ঠানের কোনো কর্তৃপক্ষ তার অধস্থন যারা আছে তাদেরকে যদি তিরস্কার করে বা ভৎসনা করে, কেন করবে? তাদের কার্যে ব্যর্থতার জন্য, কার্যে শিথিলতার জন্য, কার্যে উদাসীনতার জন্য, সেটাও একটা মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের মধ্যে হতে পারে। কিংবা পুরস্কার প্রদানের মধ্য দিয়েও কিন্তু আসলে একটা নিয়ন্ত্রণমূলক বিষয় দাঁড় করানো যেতে পারে।
ঠিক আছে, পুরস্কার একটা ইতিবাচক প্রেরণা তৈরি করবে, তিরস্কার এবং পুরস্কারও একটা মাধ্যম হতে পারে। আচ্ছা, এরপরে আর কি হতে পারে? মজুত মাল বিশ্লেষণ। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে বলা হয় ROI, এই পদ্ধতিটা আমরা ফলো করতে পারি। এই স্টেটমেন্টটা অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি বিনিয়োগ বিশ্লেষণ, তাই না শিক্ষার্থীরা? আমরা যদি বিনিয়োগ বিশ্লেষণ করে থাকি তাহলেও কিন্তু আসলে আমরা অনেক তথ্য, কার্যকর তথ্য পেয়ে যাব, যেটা আমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা করবে। ঠিক আছে, তাহলে মজুদ মাল বিশ্লেষণ, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশ্লেষণ, আমাদের পুরস্কার, আমাদের তিরস্কার ইত্যাদি আসলে নিয়ন্ত্রণের কৌশল বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। নেটওয়ার্কিং বিশ্লেষণ, তাই না? এই প্রযুক্তিগত যুগে আসলে নেটওয়ার্কিং বিশ্লেষণও কিন্তু নিয়ন্ত্রণের একটা মাধ্যম হতে পারে। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি যে আমরা যদি আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে একটিকে বেছে না নিয়ে যদি বিভিন্ন টেক্সটগুলো, একাধিক টেক্সটগুলোকে পাশাপাশি আমরা যদি মূল্যায়ন করি, অনেকগুলো টেক্সট নিয়ে যদি পড়াশোনা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আসলে আমাদের ইনফরমেশন লেভেল, আমাদের যে জানার মাত্রা সেটা বেড়ে যাবে, অনেক নতুন নতুন তথ্য বের হয়ে আসবে। কাজে এটা কিন্তু আমার একটি বিশেষ পরামর্শ তোমাদের জন্য, যে কখনো একটি বইয়ের উপর নির্ভরশীল না হয়ে আমরা ভ্যারাইটি অর্থাৎ একাধিক বইকে একটু সামনে রাখি, পারস্পরিক তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধারণাগুলো অনেক স্পষ্ট হয়ে যাবে, অনেক বেশি এলাবোরেট হবে। এবং আমরা আশা করি যে আমরা যেহেতু ভালো রেজাল্ট করতে চাই, আমরা সফল হতে চাই, সেক্ষেত্রে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আসলে টেক্সচুয়ালি যতটা নিজেদেরকে গুছিয়ে নেওয়া যায় সেটাই বোধহয় তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের কৌশল। এখন আমরা একটু যে বিষয়টা নিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কি কি সমস্যা বা বাধা সৃষ্টি হতে পারে। আমরা জানি যে আদর্শ নিয়ন্ত্রণ কাঠামো যদি আমরা দাঁড় করাতে চাই বা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন আমাদেরকে হতে হবে। সেই প্রতিকূলতার মধ্যে আছে যে আমাদের যথেষ্ট পেশাদারিত্ব থাকতে হবে, আমাদের প্রায়োগিক জ্ঞান থাকতে হবে, প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে, বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে, পরিবেশগত অনুকূলতা থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে আসলে নিয়ন্ত্রণকে বাস্তবায়ন করাটা কিছুটা কঠিন বা দুরূহ হয়ে পড়বে। যদি ইতিবাচক মানসিকতা নিয়ে নিয়ন্ত্রণের কৌশলগুলোকে আমরা বাস্তবায়ন করি, তাহলে প্রতিষ্ঠান যথাযথভাবে তার যে লক্ষ্যটা অর্জন করতে পারবে এবং তার যে প্রত্যাশিত জায়গা সেখানে সে পৌঁছতে পারবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা একটু সামারাইজ করি যে আজকে আমরা কি আলোচনা করলাম। আমাদের আলোচনার মধ্যে আজকে ছিল যে নিয়ন্ত্রণের পদক্ষেপ, যে নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? মনে আছে সেই ধাপগুলো? আমরা কিন্তু সামারি করছি এবং এই সামারির মাধ্যমে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। সেই আদর্শ মান প্রতিষ্ঠা, সেই কার্যফল পরিমাপ, সেই আদর্শ মানের সাথে কার্যফলের তুলনাকরণ, তাই না? তারপরে বিচ্যুতি নির্ণয় বা বিচ্যুতি নির্ধারণ। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা, ঠিক আছে, বা যেটাকে বলা হয় কারেক্টিভ মেজার্স। আর সবশেষে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে বাজেট ছিল, অভ্যন্তরীণ নিরীক্ষা ছিল, বিশেষ প্রতিবেদন ছিল, আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস ছিল, সেই সমচ্ছেদ বিন্দু যেখানে আয় এবং ব্যয় সমান হয়, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ ছিল,
আমাদের মজুদ মাল বিশ্লেষণ ছিল, বিনিয়োগ বিশ্লেষণ ছিল, আমাদের জ্ঞান চার্ট ছিল, পার্ট ছিল। তা আশা করি আমার আলোচনার সাথে তোমরা তোমাদের টেক্সটকে যদি একটু মিলিয়ে নাও, একটু দায়িত্বশীল হও, তাহলে আসলে পড়াশোনাটা অনেক বেশি সাবলীল এবং সহজ হয়ে যাবে। আমরা শিক্ষকরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমাদের শুভকামনা নিয়ে চলছি, শুভকামনার মধ্য দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বাস্তবতা যতটাই কঠিন হোক, যতটাই বৈরী হোক, শিক্ষকরা তোমাদের পাশে থাকবে এবং অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা যে সুযোগগুলো আমাদের সামনে আছে, সবগুলো সুযোগ বা উইন্ডো তোমাদের জন্য ওপেন আছে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করার। আশা করি পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয়কে সামনে নিয়ে তোমাদের সাথে আলোচনায় উপস্থিত হব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও বিনীত অনুরোধ, আমার আলোচনাকে বিষয়বস্তুর সাথে একটু মিলিয়ে দেখো, একটু দায়িত্বশীল আচরণ করো। সবার সুস্বাস্থ্য কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।